50 ঘন্টা অতিক্রান্ত, এখনো সংকটে 3 সদ্যজাতের মা। এসএসকেএম এ এখনো সংকটজনক অবস্থা 3 সদ্যজাতের মা। 50 ঘন্টা ধরে সংকটে মাম্পি, নাসরিন, মিনারা। এসএসকেএম এ ইনভেসিভ ভেন্টিলেশনে রাখা হয়েছে। আরো ডিটেল আপনাদের জানাবো। অভিজিৎ রয়েছে আমার সঙ্গে। অভিজিৎ, কিছুটা কি শারীরিক অবস্থার উন্নতি হয়েছে নাকি এখনো সেই সংকটজনক পরিস্থিতিতে রয়েছেন তারা? প্রিয়াঙ্কা, যে 3 সদ্যজাতের মাকে মেদিনীপুর মেডিকেল কলেজ থেকে এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছিল, তাদের 3 জনের শারীরিক অবস্থায় এখনো আশঙ্কাজনকই বলছেন চিকিৎসকরা। তবে যেটা বলা হচ্ছে মিনারা বিবি শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হয়েছে, তার আর ভেন্টিলেশনের প্রয়োজন নেই, অক্সিজেন সাপোর্টে রয়েছেন মিনারা বিবি। অন্যদিকে নাসরিন খাতুন তাকে ভেন্টিলেশন থেকে বের করে ট্রায়াল দেওয়া হচ্ছে, অর্থাৎ পরীক্ষামূলকভাবে তাকে ভেন্টিলেশন থেকে বের করে অক্সিজেন সাপোর্টে রাখা হচ্ছে। সেটা চিকিৎসকরা বারবার করে পরীক্ষা করে দেখছেন। গতকালও একবার করা হয়েছিল, আজও একবার তাকে ভেন্টিলেশন থেকে বার করে অক্সিজেন সাপোর্ট দেওয়া হয়েছে। অন্যদিকে মাম্পি সিং তার শারীরিক অবস্থার এখনো সেইভাবে কোনো উন্নতি হয়নি, সম্পূর্ণ ভেন্টিলেশনে রয়েছেন মাম্পি সিং। এবং এক্ষেত্রে বলা যেতে পারে মাম্পি সিং এবং মিনারা বিবির অভিজিৎ, তোমার কথা স্পষ্টভাবে শোনা যাচ্ছে না। অর্থাৎ এখনো পর্যন্ত সংকটজনক পরিস্থিতি মাম্পি সিং, নাসরিন খাতুন। মিনারা বিবি তিনি পুরোপুরি এখনো পর্যন্ত তাকে বলা যায় না যে তিনি সংকট কাটিয়েছেন, কিছুটা স্থিতিশীল, অর্থাৎ কিছুটা সামান্য উন্নতি তার চিকিৎসায়। তবে বলা যেতে পারে না এখনো পর্যন্ত যে সংকটজনক নন তিনি। এখনো 3 সদ্যজাতের মা সংকটজনক তাদের শারীরিক পরিস্থিতি। আমি আবারও কথা বলবো, অভিজিৎ রয়েছে। অভিজিৎ, তুমি যেমনটা বলছিলে যে মাম্পি সিং, নাসরিন বিবি এবং মিনারা বিবি তারা 3 জনেই তাদের শারীরিক অবস্থা এখনো পর্যন্ত সংকটজনক। চিকিৎসকরা যেটা আশঙ্কা করছেন, লিভার, হার্ট, এমনকি কিডনি বিকলের সম্ভাবনা। অভিজিৎ, শোনা যাচ্ছে? বেশ, মাম্পি সিং যিনি, উনি অন ভেন্টিলেটরে এসেছিলেন। আরেকজন মা এসেছিলেন নাসরিন খাতুন, উনিও ভেন্টিলেটরে এসেছিলেন। একজনকে এখনো ভেন্টিলেটরে সাপোর্ট দিতে হচ্ছে, মাম্পি সিং, আর একজনকে ভেন্টিলেটর থেকে ট্রায়াল ভেন্টিলেশন অফ করা হয়েছে, কিন্তু ওনারও এখনো সাপোর্ট লাগছে। মিনারা বিবি যিনি, ওনার এই মুহূর্তে ভেন্টিলেটর সাপোর্ট লাগছে না, ওনারও নন ইনভেসিভ ভেন্টিলেশন মানে অক্সিজেন সাপোর্ট যেভাবে দিতে হয় সেভাবে লাগছে। 3 জনেই এখনো পর্যন্ত স্টেবল নয়, সেই জন্য সিসিইউ আইটিইউতে আছে। মেডিকেল টিম গঠন করা হয়েছে 3 জনের জন্য। তারা প্রত্যেক দিনই দেখছেন, সেই অনুযায়ী রিপোর্ট দেখে পেশেন্টের কন্ডিশন অ্যানালিসিস করে চিকিৎসা পদ্ধতিতে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, যাতে তারা সুস্থ হওয়ার দিকে এগিয়ে যায়। এখনো সংকটজনক 3 সদ্যজাতের মা। আর এই বিষাক্ত স্যালাইন তার যে প্রয়োগ করা হয়েছে, তারপরে বিভিন্ন মহল থেকে জোর শোরগোল, বিভিন্ন মহল থেকে কিন্তু সমালোচনার ঝড়। আর এই বিষ স্যালাইনে কড়া ব্যবস্থার পক্ষে সওয়াল অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও। কারোর যদি কোনো গাফিলতি থাকে, আমার মনে হয় কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেওয়া উচিত। মানুষের প্রাণের বা জীবনের থেকে মূল্যবান এই পৃথিবীতে আর কিছু নেই। কোনো গাফিলতির কারণে, কোনো ভুল ত্রুটির কারণে যদি একটা মানুষকে প্রাণ হারাতে হয় বা একটা প্রসূতির মৃত্যু ঘটে, তার বিরুদ্ধে আমার মনে হয় কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেওয়া উচিত। ডিপার্টমেন্টাল প্রসিডিং ইনিশিয়েট করা উচিত এবং এমন ব্যবস্থা নেওয়া উচিত যেন দৃষ্টান্ত হিসেবে আমাদের সমাজে থাকে, এটাতে পুনরাবৃত্তি না হয়। চিকিৎসকদের গাফিলতিতেই মামুনি রুইদাসের মৃত্যু। নিউজ 18 বাংলায় ফের সরব মৃতের স্বামী। মৃত্যুর পেছনে বলবো যে ডাক্তারদেরই দায়। ডাক্তারদের গেবলাতির জন্য আমার স্ত্রী মারা গেল। সিনিয়র ডাক্তার ছিল না, জুনিয়র ডাক্তারই সব কাজ করছিল। আরও তো প্রসূতি মা ছিল ভিতরে, বলছে পেশেন্ট এক গাদা আছে কিন্তু সিনিয়র ডাক্তার নাই, বলছে একজন কাটছে একজনে সেলাই করছে। ডাক্তারবাবু বললো বাচ্চা ভালো আছে। ভুল তো হয়ে গেল, যে যাওয়ার তো চলে গেছে, তো ছেলেটার যেমন চিকিৎসা ভালো পায়। এই দিনমজুরের কাজ করি 150 টাকা বেতন, যারা এই কাজটি করেছে তাদের যেমন একটু শাস্তি দেওয়া হোক, যেমনটা বলছিলাম, গত কয়েকদিনে এই ঘটনা নিয়ে উত্তাল গোটা রাজ্য। আর তার বিস্ফোরক তথ্য এবার নিউজ 18 বাংলায় স্বাস্থ্য দপ্তরের রিপোর্টে প্রকাশ্যে এসেছে।
মেদিনীপুর মেডিকেল কলেজে চিকিৎসকের চরম গাফিলতির তথ্য। স্বাস্থ্য দপ্তরের এই রিপোর্ট অনুসারে কতগুলি তথ্য পরিষ্কার। মিনারা বিবি, বাচ্চা প্রসবের সময় 35 মিনিট, সম্পূর্ণ অপারেশনের সময় 1 ঘন্টা 55 মিনিট, দায়িত্বে আরএমও সৌমেন দাস। মামনি রুই দাস, যার মৃত্যু হয়েছে, বাচ্চা প্রসবের সময় 30 মিনিট, সম্পূর্ণ অপারেশনের সময় 1 ঘন্টা 20 মিনিট, দায়িত্বে আরএমও সৌমেন দাস। মাম্পি সিং, বাচ্চা প্রসবের সময় 9 মিনিট, সম্পূর্ণ অপারেশনের সময় 1 ঘন্টা 17 মিনিট, দায়িত্বে আরএমও সৌমেন দাস। নাসরিন খাতুন, বাচ্চা প্রসবের সময় 13 মিনিট, সম্পূর্ণ অপারেশনের সময় 2 ঘন্টা 38 মিনিট, দায়িত্বে আরএমও সৌমেন দাস। রেখা সাউ, বাচ্চা প্রসবের সময় 15 মিনিট, সম্পূর্ণ অপারেশনের সময় 1 ঘন্টা 25 মিনিট, দায়িত্বে আরএমও সৌমেন দাস। এই তথ্যে চিকিৎসকদের চরম গাফিলতি প্রকাশ্যে এসেছে। বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে গড় বাচ্চা প্রসবের সময় 10 মিনিট, এর ফলে সদ্যজাতরও ভবিষ্যতে সমস্যা হতে পারে। এখানে প্রথম দুটি ক্ষেত্রে অনেক অতিরিক্ত সময় লেগেছে, অর্থাৎ পদ্ধতি বা চিকিৎসা সংক্রান্ত সমস্যা ছিল। বাকি 3টি ক্ষেত্রে সমস্যা প্রায় ছিল না। এবার দেখুন চিকিৎসকদের অবস্থান। প্রত্যেকটি অপারেশনের দায়িত্বে একজন আরএমও এবং নির্দিষ্ট কয়েকজন চিকিৎসক থাকেন কিভাবে? আরএমও ছিলেন না অপারেশন থিয়েটার কমপ্লেক্সে। এরপরে সেই মারাত্মক প্রশ্ন, মাত্র 2টি অপারেশন টেবিল একসঙ্গে ব্যবহার করে কিভাবে 5টি অপারেশন করা হলো একই টাইমে? চিকিৎসকের এমন বেশ কিছু গাফিলতি এবং প্রশাসনিক অব্যবস্থা তুলে ধরা হয়েছে এই তদন্ত রিপোর্টে। বিশেষজ্ঞ চিকিৎসকরা মনে করছেন, শিক্ষার্থী চিকিৎসকরা ভয় পেয়ে রক্তক্ষরণ বন্ধ করতে কি অতিরিক্ত অক্সিটোসিন ব্যবহার করেন, যার জেরে এমন মারাত্মক ঘটনা? স্বাস্থ্য দপ্তরের তরফে তৈরি করা তদন্ত কমিটির রিপোর্টে প্রাথমিকভাবে যে গাফিলতির তথ্য উঠে এসেছে, সিআইডির তদন্তে সেই গাফিলতির প্রমাণ হলে চিকিৎসকদের লাইসেন্স পর্যন্ত বাতিল করে দেওয়া হতে পারে। ক্যামেরায় সুমন বসুর সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা। এই মুহূর্তে ঝুলেই রইল চাকরি প্রার্থীদের ভবিষ্যৎ। আজ সুপ্রিম কোর্টে হিয়ারিং অর্থাৎ শুনানি ছিল, দুপুর 2টোয় এই শুনানি শুরু হয়। ঝুলেই রইল চাকরি প্রার্থীদের ভবিষ্যৎ। কেন বলছি আরো ডিটেল জানাবে মৈত্রেয়ী রয়েছে নয়াদিল্লি থেকে। মৈত্রেয়ী, দেখো, একেবারে আজকে দীর্ঘ 2 ঘন্টা ধরে শুনানি হয় এই প্রায় 26,000 চাকরি বাতিল মামলার, এবং সেখানে 20 জনেরও বেশি আইনজীবী তারা সওয়াল করেন, মূলত টেন্টেড আনটেন্টেডদের হয়ে তারা সওয়াল করেন। সেখানে দাঁড়িয়ে একাধিক বিষয় উঠে আসে। একদিকে যখন এই তদন্তের, অর্থাৎ যে তদন্তের ওপর ভিত্তি করে এই রায় দেওয়া হয়েছে সেই তদন্ত নিয়েই প্রশ্ন তোলেন আইনজীবীরা। অন্য এই প্রশ্নও তোলা হয় যে টেন্টেড আনটেন্টেডদেরকে কিভাবে আলাদা করা যাচ্ছে না। একাধিক সিনিয়র লয়ার তারা আনটেন্টেড আইনজীবী, আনটেন্টেড যারা প্রার্থীরা রয়েছেন তাদের হয়ে তারা সওয়াল করেন। তার মধ্যে মুকুল রোহাতগি থেকে শুরু করে মানিকা গুরুস্বামীর মতো সিনিয়র অ্যাডভোকেটরা, কপিল সিবাল, প্রশান্ত ভূষণের মতো সিনিয়র অ্যাডভোকেটরা তারা সওয়াল করেন। এবং এক্ষেত্রে দাঁড়িয়ে কয়েকটি পার্টিকুলার বিষয় উঠে এসেছে। এক, যাদেরকে আনটেন্টেড বলা হচ্ছে এবং যারা আনটেন্টেড হিসেবে নিজেদেরকে দাবি করছেন, ফলে সেক্ষেত্রে দাঁড়িয়ে সিবিআই তারা এখনো পর্যন্ত যে তথ্য দিয়েছে সেই তথ্যেই অনেক বেশি গরমিল রয়েছে। ফলে সেখানে দাঁড়িয়ে আনটেন্টেডদের সংখ্যা 152। এবং আরো একটি প্রশ্ন উঠে এসেছে যে যাদের বিরুদ্ধে কোনো অভিযোগই ওঠেনি, তাহলে তাদেরও চাকরি বাতিল হলো কেন? তাদের এবং আইনজীবীরা এই প্রশ্নও করেন যে যাদের টেন্টেড বলা হচ্ছে তাদেরকে বা টেন্টেড কোন ভিত্তিতে ধরা হচ্ছে, যে কোন ইলেকট্রনিক্স এভিডেন্সের ওপর ভিত্তি করে তাদেরকে টেন্টেড বলে দেওয়া হচ্ছে। সব মিলিয়ে আজকে প্রায় 2 ঘন্টার প্রশ্নোত্তর পর্ব চলে। তবে প্রধান বিচারপতি তিনি খুব স্পষ্ট করে এই বিষয়টি উল্লেখ করে দিয়েছেন যে তিনি যে টেন্টেড এবং আনটেন্টেডদেরকে পৃথক করাটাই কিন্তু মূল চ্যালেঞ্জ এই মুহূর্তে দাঁড়িয়ে। তাদেরকে যদি আলাদা করা না যায় তাহলে এই গোটা প্রক্রিয়াটাই বাতিল করতে হবে, তেমন ইঙ্গিতও তিনি দিয়েছেন। তবে শুনানি পর্ব দীর্ঘ
এবং সেখানে প্রত্যেক আইনজীবীর বয়ান, সেই প্রত্যেক আইনজীবীর বক্তব্য উঠে এসেছে। আগামী 27 তারিখে অর্থাৎ 27শে জানুয়ারি দুপুর 2টায় এই মামলার পরবর্তী শুনানি হবে। সেখানে পশ্চিমবঙ্গের তরফে আইনজীবীরা তারা বক্তব্য রাখবেন এবং সিবিআই তরফ থেকেও তারাও তাদের বক্তব্য উল্লেখ করবেন। বেশ, অর্থাৎ ঝুলেই রইল চাকরি প্রার্থীদের ভবিষ্যৎ। 27শে জানুয়ারি পরবর্তী চাকরি বাতিল মামলার শুনানি।